বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজ অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর একাদশ শ্রেণীর শিক্ষার্থীরাও দেখতে পারো, তবে তোমাদের জন্য এখন এই সিলেবাস না। যখন তোমরা সেকেন্ড ইয়ার উঠবা তখন তোমরা এই চতুর্থ অধ্যায়টা নিয়ে পড়াশোনা করবা। তো তাহলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। আজকে আমি পড়াবো হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম। বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম, এটা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়। তো আমরা মূল আলোচনায় ফিরে যাই যে বাংলাদেশের বিভিন্ন সমস্যার মধ্যে জনসংখ্যার সমস্যা হচ্ছে একটি অন্যতম সমস্যা। জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধিটা এর মূল কারণ। মূলত এই জন্যই এটি দিন দিন মারাত্মক এবং ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে, এবং এই বিশাল জনগোষ্ঠীর মুখে আহার তুলে দেওয়ার জন্য সরকারকে হিমশিম খেতে হচ্ছে প্রতিনিয়ত। কারণ বাংলাদেশে 1,47,570 বর্গ কিলোমিটারের যে আয়তন রয়েছে এবং 16 কোটি মানুষের যে বাসস্থান এখানে রয়েছে, তার তুলনায় সম্পদের পরিমাণ খুবই অপ্রতুল, এবং এই 16 কোটি মানুষের মুখে আহার তোলা এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, তাদের জীবনযাত্রার মান ঠিক রাখা বাংলাদেশ সরকারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ছে। তো জনসংখ্যা নিয়ন্ত্রণই আসলে এর একমাত্র উপায়। তবে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে বা কিছু নীতি অবলম্বন করতে হবে। সেগুলোই মূলত হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম। বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম। শিক্ষার্থীরা, আমি পয়েন্টগুলো লিখে নিয়েছি, এরপর তোমাদের সাথে আমি আলোচনা করব। তবে আমি যখন বলবো তোমরা সাথে সাথে পয়েন্টগুলো খাতায় তুলে ফেলবে। প্রথমে আসি জাতীয় জনসংখ্যা নীতি প্রণয়ন। প্রথমত হচ্ছে জাতীয় জনসংখ্যা নীতি প্রণয়ন। জাতীয় জনসংখ্যা নীতি প্রণয়নে আমরা বলতে পারি যে জাতীয় জনসংখ্যা নীতির মাধ্যমে পরিবার পরিকল্পনাকে কর্মসূচিকে সুশৃঙ্খল এবং যথাযথভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে জনসংখ্যা মোকাবেলা করাটা খুবই সহজ হবে। অর্থাৎ জনসংখ্যা নীতির মাধ্যমে জাতীয় জনসংখ্যা নীতি প্রণয়ন করে হচ্ছে বাংলাদেশের জনসংখ্যাকে সীমিত আকারে নিয়ে আসতে হবে। তারপরে আসি পরিবার পরিকল্পনা। পরিবার পরিকল্পনার মাধ্যমে পরিবার পরিকল্পনা হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণের একটি প্রত্যক্ষ এবং খুবই কার্যকরী একটি উপায়, এবং পরিবার পরিকল্পনার মাধ্যমে মূলত আসলে জনসংখ্যা নিয়ন্ত্রণটা খুবই সহজ হয়। এবং বাংলাদেশে এই পদ্ধতিটা অনেক ক্ষেত্রেই খুব জনপ্রিয় হয়ে উঠেছে। তবে গ্রামাঞ্চলের দিকে বা আমাদের গ্রামাঞ্চলের দিকে যেহেতু আমাদের শিক্ষার পরিমাণটা খুবই কম, যার জন্য অজ্ঞতা, কুসংস্কার আচ্ছন্নতাই আসলে মানুষকে ঘিরে রেখেছে, এবং এর ফলে কি হয় যে পরিবার পরিকল্পনা সম্পর্কে তাদের যে গোঁড়ামি, ধর্মীয় গোঁড়ামি এবং কুসংস্কারটা তাদের মধ্যে কাজ করে। সেজন্য তারা কি করে যে অধিকাংশ মানুষ এই পদ্ধতিটা অবলম্বন করতে চায় না, যার ফলে পরিবার পরিকল্পনার মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণটা কিছুটা অসুবিধার সম্মুখীন হচ্ছে। তারপরে হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান উন্নয়ন। জনসংখ্যা সমস্যার অন্যতম উপায় হচ্ছে দরিদ্র জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা। জীবনযাত্রার মান উন্নয়ন করা গেলেই মূলত আসলে জনসংখ্যা হ্রাস পাবে। কারণ জীবনযাত্রার মান যখন উন্নত হবে তখন ব্যক্তি শিক্ষিত হবে, এবং তখন সে অধিক জনসংখ্যার যে কুফলগুলো সম্পর্কে রয়েছে সে সম্পর্কে সে অবগত হবে, এবং এর ফলে আসলে জনসংখ্যা হ্রাস পাবে। তারপরে আসছি যে যথাযথ আইন প্রণয়ন। জনসংখ্যা সমস্যা বৃদ্ধি রোধ করতে হলে বাংলাদেশের যে জনসংখ্যা নীতিগুলো রয়েছে বা যে আইন কানুনগুলো রয়েছে সেগুলোকে কি করতে হবে? যথাযথভাবে প্রয়োগ করতে হবে। কারণ বাল্যবিবাহ, বহুবিবাহ এগুলো আইনের দ্বারা আসলে রহিত করা যায় বা বন্ধ করা যায়। তো এগুলো যদি আমরা বন্ধ করতে পারি, জনসংখ্যা বৃদ্ধির এই যে অন্যতম দুটি কারণ, বহুবিবাহ
বহুবিবাহ এবং বাল্যবিবাহ এর যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি আইনের দ্বারা, আইন প্রণয়নের দ্বারা, তাহলে অনেকটাই জনসংখ্যা হ্রাস করা সম্ভব। তারপরে আসি শিক্ষার প্রসার। শিক্ষার প্রসার জনসংখ্যা রোধকল্পে সহায়তা করে। যে দেশ আমরা দেখেছি যে যত বেশি শিক্ষিত সে দেশ জনসংখ্যার যে কুফল সম্পর্কে রয়েছে বা জনসংখ্যার যে ক্ষতিকর দিকগুলোর সম্পর্কে রয়েছে তারা সেই সম্পর্কে অবগত এবং তারা জনসংখ্যা হ্রাসের জন্যই আসলে চেষ্টা করে। সেই জন্য আমরা বলতে পারি যে শিক্ষার প্রসার ঘটে জনগণকে উৎপাদনশীল কাজে নিয়োগ করা যায় এবং তাতে জনসংখ্যা কি হয়, হ্রাস পায়। জনসংখ্যা হ্রাস পায়, কারণ জনগণ যখন শিক্ষিত হবে তখন সে দেরি করে বা একটা নির্দিষ্ট সময়ে বা উপযুক্ত সময়ে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এবং এতে প্রজনন ক্ষমতাও ধীরে ধীরে হ্রাস পাবে। অর্থনৈতিক উন্নয়ন, এরপরে আসি অর্থনৈতিক উন্নয়ন বলতে আমরা এখানে বুঝাচ্ছি যে জনসংখ্যার সমস্যা সমাধানের স্থায়ী এবং দীর্ঘমেয়াদী সমস্যা সমাধান হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে যদি দেশের কৃষি এবং শিল্পের উন্নতি হয়, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে যদি দেশের শিল্প এবং কৃষি যদি উন্নত হয় তাহলে কি হবে যে মাথাপিছু দেশের লোকের মাথাপিছু আয় বাড়বে এবং অর্থনীতির ধারণ ক্ষমতা বাড়বে। অর্থাৎ কর্মক্ষম জনসংখ্যাকে নিয়োগ প্রদানের মাধ্যমে, তারপরে হচ্ছে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে উপযুক্তভাবে মানব সম্পদে গড়ে তোলা যাবে এবং তখন সে কি করবে যে এর ফলে অর্থনৈতিক উন্নয়নের ফলে জনগণের স্থানান্তর ঘটবে এবং জনসংখ্যা ধীরে ধীরে হ্রাস পাবে। তারপরে আসি ধর্মীয় কুসংস্কার দূরীকরণ 7 নম্বর পয়েন্ট। সেখানে আমরা বলতে পারি যে জনসংখ্যা সমস্যা রোধকল্পে ধর্মীয় দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে ধর্মীয় কুসংস্কারগুলো দূর করতে হবে। তাহলে তারা পরিবার পরিকল্পনায় উৎসাহী হবে এবং জনসংখ্যা কম বা হ্রাসের জন্য তারা চেষ্টা করবে। তারপরে আসি নারী শিক্ষার প্রসার। নারীদেরকে কি করতে হবে যে কোটা পদ্ধতির মাধ্যমে নারী শিক্ষার প্রসার করতে হবে। নারীরা যদি শিক্ষিত হয় তাহলে তারা অধিক সন্তান নেওয়ার ফলে যে অসুবিধাগুলো হয় নারীদের সে সম্পর্কে তারা অবগত হবে এবং তারা আস্তে আস্তে অধিক সন্তান জন্মগ্রহণে তারা নিরুৎসাহিত হবে। এভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যায়। তারপরে আসি যে নিরক্ষরতা দূরীকরণ। 9 নম্বর পয়েন্ট হচ্ছে নিরক্ষরতা দূর করতে হবে দেশ থেকে। এই জন্য কী করতে হবে, উপযুক্ত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদেরকে শিক্ষিত হতে হবে এবং শিক্ষার প্রসারটা আরও বেশি বাড়াতে হবে। তাহলে জনসংখ্যা বৃদ্ধির যে ক্ষতিকর দিকগুলো রয়েছে বা এর যে সমস্যাগুলো রয়েছে সে সম্পর্কে মানুষ জানতে পারবে এবং তারা কি করবে যে জনসংখ্যা হ্রাসের জন্য চেষ্টা করবে। তারপরে আসি আন্তর্জাতিক স্থানান্তর। 10 নম্বর পয়েন্ট হচ্ছে আন্তর্জাতিক স্থানান্তর। অনেক সময় ঘনবসতিপূর্ণ দেশ হতে অতিরিক্ত লোক সংখ্যা কী করতে হবে, কম ঘনবসতিপূর্ণ এলাকায় পাঠিয়ে দিতে হবে। ঘনবসতিপূর্ণ এলাকা থেকে অতিরিক্ত লোক সংখ্যা কম ঘনবসতিপূর্ণ দেশে পাঠাতে হবে। এতে জনসংখ্যা কী হবে, হ্রাস পাবে। যেমন অতীতে পাক ভারত উপমহাদেশে হতে বহু লোক ইংল্যান্ড, শ্রীলঙ্কা, মায়ানমার প্রভৃতি দেশে গিয়ে স্থায়ীভাবে কী করত, বসবাস করত। তারপরে হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি। কর্মসংস্থানের সুযোগ বাংলাদেশের কম রয়েছে, যেহেতু আমাদের দেশটা হচ্ছে খুবই দরিদ্রপূর্ণ একটি দেশ, যার জন্য কি হয় যে বাংলাদেশে বিনিয়োগ কম হয় এবং এর ফলে জনগণের কর্মসংস্থানটাও কম হয়। তো এক্ষেত্রে ডি ক্রাস্টো তার বিখ্যাত জিওগ্রাফি অফ হাঙ্গার গ্রন্থে প্রমাণ করেছেন যে ক্ষুধার্ত মানুষের প্রজনন ক্ষমতা সবসময় কি হয়, বেশি হয়।
ক্ষুধার্ত মানুষের প্রজনন ক্ষমতা অধিক হয়, তাই জনসংখ্যার সমস্যার সমাধান করতে হলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে জনগণের আয় ও জীবনযাত্রার মান কী করতে হবে, বৃদ্ধি করতে হবে। তাহলে দেখা যাবে যে ধীরে ধীরে জনসংখ্যা হ্রাস পাচ্ছে। তারপরে 12 নম্বর আসি যে চিত্ত বিনোদনের ব্যবস্থা গ্রহণ করা। জনগণ, বাংলাদেশের অধিকাংশ জনগণ মনে করে যে চিত্ত বিনোদন, জনসংখ্যা বৃদ্ধি করাটা চিত্ত বিনোদনের একটি উপায় হিসেবে তারা মনে করে। তো যদি তাদেরকে চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন ধরনের ইন্টারনেটের মাধ্যমে, তারপর বিভিন্ন যে ভ্রমণের যে জায়গাগুলো রয়েছে সেগুলো যদি তাদের জন্য সহজলভ্য করে দেওয়া যায়, বা তাদের মনের আনন্দ ফুর্তির জন্য যদি ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে তারা এই পদ্ধতি থেকে অনেকটাই সরে আসবে। তারপরে আসি নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়ন বলতে এখানে বোঝাচ্ছে যে নারীকে শিক্ষিত হতে হবে, নারীকে ঘর থেকে বের হয়ে তাকে কর্মস্থলে প্রবেশ করতে হবে। যদি সে কর্মস্থলে প্রবেশ করতে হবে, তার বাচ্চার দেখাশোনা করার অসুবিধার জন্য সে কী করবে, যে জনসংখ্যা হ্রাসের চিন্তা করবে, বা ঘন ঘন সন্তান জন্মদানে সে অস্বস্তি বোধ করবে, বা তখন সে কী করবে, যে জনসংখ্যাটা এইভাবে আসলে আস্তে আস্তে হ্রাস হয়ে আসবে। তো এভাবে পারিবারিক ও সামাজিক জীবনে নারীর ক্ষমতায়নটা বৃদ্ধি করতে হবে যদি আমরা জনসংখ্যার হ্রাস নিয়ন্ত্রণ করতে চাই। তারপরে আসি মানব সম্পদ, হিউম্যান রিসোর্স। মানব সম্পদ বা হিউম্যান রিসোর্স। মানব সম্পদ বা হিউম্যান রিসোর্স। সাধারণ অর্থে কর্মক্ষম মানুষকে বা শ্রমশক্তিকে কি বলা হয়, মানব সম্পদ বলা হয়। সাধারণ অর্থে কি বলা হয়, কর্মক্ষম মানুষকে বা শ্রমশক্তিকে মানব সম্পদ বলে। কিন্তু অর্থনীতিতে মানব সম্পদের ধারণার সাথে দক্ষতা তথা উৎপাদনশীলতা জড়িত। কারণ একটি দেশের উৎপাদনশীল এবং দক্ষ জনশক্তি বা জনশক্তিকে মানব সম্পদ বলা হয়। একটি দেশের উৎপাদনশীল দক্ষ জনশক্তি এবং শ্রমশক্তিকে বলা হচ্ছে মানব সম্পদ। তাহলে আমরা সাধারণ কথায় আমরা বলতে পারি যে কর্মক্ষম মানুষ বা শ্রমশক্তিকে মানব সম্পদ বলা হয়। কিন্তু অর্থনীতিতে তার সাথে কি হচ্ছে, যে দক্ষতা বা উৎপাদনশীলতা এখানে নির্দেশ করছে। অর্থাৎ অর্থনীতিতে একজন দক্ষ মানুষ যদি সে উৎপাদনশীল বা সমাজের উৎপাদনে যদি সে অংশগ্রহণ করে, তাহলেই তাকে বলা হচ্ছে মানব সম্পদ। অর্থাৎ উন্নয়নে বা উৎপাদনশীলতায় যদি সে অংশগ্রহণ করে, তার অবদান থাকে, তাহলে সেখানেই আমরা তাকে বলবো মানব সম্পদ। তারপরে অর্থনীতিতে আবার সম্পদকে, এই জনসংখ্যাকে সম্পদ এবং দায় হিসেবে চিহ্নিত করা হয়। সম্পদ এবং দায় হিসেবে চিহ্নিত করা হয়। এখানে সম্পদ তো আমরা বুঝলাম, দায় কি, অর্থাৎ যে এখানে বলা হচ্ছে যে জনসংখ্যা একদিকে যেরকম অর্থনীতিতে ভূমিকা রাখে, আবার ঠিক তার উল্টোটা, যে অর্থনৈতিক উন্নয়নে বাধারও সৃষ্টি করে, অর্থাৎ দায়ের সৃষ্টি করে। সেই জন্য অর্থনীতিতে জনসংখ্যাকে বলা হচ্ছে, জনসংখ্যাকে মানব সম্পদ বলা হচ্ছে, সম্পদ এবং দায় হিসেবেও গণ্য করা হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে মানব সম্পদ সম্পর্কে অর্থনীতিবিদ মাইকেল পি চৌরানো বলেন, একটি দেশের ভূমি ও মূলধনকে বস্তুগত সম্পদ বলা হয় বিধায় তার প্রেক্ষিতে শ্রমশক্তিকে মানব সম্পদ বলা হয়। সুতরাং যদি আমরা উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, এই তিনটি জিনিসের মাধ্যমে যদি মানব সম্পদকে, জনসংখ্যাকে যদি আমরা পরিপূর্ণভাবে গড়ে তুলতে পারি, তাহলেই সে মানব সম্পদে রূপান্তরিত হবে।
এটাই আসলে অর্থনীতি বলেছে। তাহলে মানব সম্পদ উন্নয়ন, এবার মানব সম্পদ কিভাবে উন্নয়ন করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। মানব সম্পদ উন্নয়ন। মানব সম্পদ উন্নয়ন, কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য মানব সম্পদের উন্নয়নটা আসলে প্রথমে দরকার। মানব সম্পদ উন্নয়ন বলতে জনশক্তিকেই বোঝায়। আর এই জনশক্তিকে আমরা উন্নয়ন করতে পারবো যদি জনশক্তিকে আমরা চিকিৎসা সুবিধা, শিক্ষা সুবিধা, অর্থাৎ মৌলিক যে সুযোগ সুবিধাগুলো রয়েছে তাকে যদি আমরা সেটা প্রপারলি দিতে পারি, তাহলে সে একজন দক্ষ মানব সম্পদে পরিণত হবে। এভাবে আসলে আমরা জনসংখ্যাকে বা বিশাল মানব গোষ্ঠীকে কী করতে পারি? মানব সম্পদে উন্নয়ন করতে পারি। এ প্রসঙ্গে অর্থনীতিবিদ জে.ডি. সেথি বলেন, মানব সম্পদ উন্নয়ন যদি সামগ্রিক উন্নয়ন হিসেবে বিবেচিত হয় তাহলে তা মানুষের ভেতরের বিদ্যমান বুদ্ধিভিত্তিক, কারিগরি, উদ্যোক্তীয় এমনকি নৈতিক সামর্থ্যগুলোর সর্বাধিক ব্যবহারকে বোঝায়। এটি নতুন নতুন সামর্থ্য সৃষ্টিকেও বোঝানো হয়ে থাকে। নতুন নতুন সামর্থ্য সৃষ্টিকেও বলা হয়ে থাকে। অর্থাৎ উপযুক্ত প্রশিক্ষণ, শিক্ষা এবং শিক্ষা উন্নয়নের মাধ্যমে যদি আমরা বিশাল মানব গোষ্ঠীকে যদি উন্নীত করতে পারি, তাহলে সেই দেশের জনসংখ্যাকে আমরা মানব সম্পদে পরিণত করতে পারবো। অর্থাৎ জনসংখ্যাকে মানব সম্পদে উন্নয়ন করা সম্ভব হবে। এই গেল হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। এখন আসি যে মানব সম্পদ উন্নয়নের সূচক। মানব সম্পদ উন্নয়নের সূচক ইন্ডেক্স অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। মানব সম্পদ উন্নয়নের সূচক। মানব সম্পদ উন্নয়নের সূচক। মানব সম্পদ উন্নয়নের মৌলিক তিনটি সূচক রয়েছে। মৌলিক সূচক তিনটি। এক নাম্বার হচ্ছে আয়ুষ্কাল, দুই হচ্ছে শিক্ষা বা জ্ঞানার্জন, তিন নম্বর পয়েন্ট হচ্ছে জীবনযাত্রার মান। জীবনযাত্রার মান। জীবনযাত্রার মান। মানব সম্পদ উন্নয়নের সূচক হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে আয়ুষ্কাল, দুই হচ্ছে শিক্ষা বা জ্ঞানার্জন, তিন হচ্ছে জীবনযাত্রার মান। জীবনযাত্রার মান, মানুষের কর্মদক্ষতা। আয়ুষ্কালটা নিয়ে আলোচনা করি যে মানুষের কর্মদক্ষ জীবনকাল তার আয়ুষ্কালের উপর নির্ভর করে। মানুষের আয়ুষ্কাল যত বেশি তত সে কাজ করতে সক্ষম এবং তার মধ্যে তার শারীরিক গঠন দেখে আমরা বুঝতে পারি যে লোকটি অনেক দিন পর্যন্ত জীবনের প্রত্যাশা করে বা অনেক দিন পর্যন্ত সে বাঁচবে। তাহলে মানুষের আয়ুষ্কাল বৃদ্ধিটাও হচ্ছে মানব সম্পদ উন্নয়নের একটি সূচক। অর্থাৎ মানুষ যদি সুস্থ থাকে, সুঠাম দেহের অধিকারী হয় এবং কর্মক্ষম হয়, তাহলে সে কি করতে পারবে? অনেক দিন পর্যন্ত সে কর্মক্ষম থাকতে পারবে। এটা হচ্ছে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অনেক বেশি জরুরি। সেই জন্য মানব সম্পদের উন্নয়নের সূচকের মধ্যে আয়ুষ্কালটা হচ্ছে অন্যতম। তারপরে হচ্ছে শিক্ষা বা জ্ঞানার্জন। শিক্ষা বা জ্ঞানার্জন একটি মানুষকে অসভ্য থেকে সভ্যতার দিকে ধাবিত করে। অর্থাৎ একটি মানুষকে মানুষ হিসেবে সমাজের কাছে পরিচিত করতে পারে। এ হচ্ছে শিক্ষা বা জ্ঞানার্জন। অর্থাৎ যে দেশ যত বেশি শিক্ষিত বা শিক্ষা গ্রহণ করতে পারে সেই দেশই হচ্ছে মানব সম্পদ উন্নয়নের অন্যতম সূচক। আমরা বলতে পারি যে শিক্ষা বা জ্ঞানার্জন এবং ওই দেশটি তত বেশি মানব সম্পদে উন্নত।
তারপরে হচ্ছে জীবনযাত্রার মান। স্বাভাবিকভাবে একটি মানুষের আয়ুষ্কাল যদি বৃদ্ধি পায়, তা সে যদি শিক্ষা বা জ্ঞানার্জন লাভ করে, তাহলে সে তার শিক্ষা বা জ্ঞানার্জন দিয়ে কি করবে, নিত্য নতুন উদ্ভাবন করবে, কর্মস্থলে প্রবেশ করবে এবং সে তার মাথাপিছু আয় বৃদ্ধি করবে, যার ফলে কি হবে, তার জীবনযাত্রার মানটাও বৃদ্ধি পাবে। তবে মনে রাখতে হবে যে উচ্চ জীবনযাত্রার মান বা জীবনযাত্রার মান যদি আমাদের ভালো হয়, তাহলে আমরা অবশ্যই ভেবে নিব যে সেটা অর্থনৈতিক উন্নয়নের জন্য অনেক বড় বা ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এবং জীবনযাত্রার মান আমরা দেখেছি যে উন্নত দেশগুলোতে জীবনযাত্রার মান খুবই উন্নত, তাহলে সেই থেকে আমরা বুঝতে পারি যে জীবনযাত্রার মান আসলে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের বা মানব সম্পদ উন্নয়নেরও অনেক গুরুত্বপূর্ণ সূচকগুলোর মধ্যে একটি, এবং এটার পরিচয় বহন করে। তারপরে হচ্ছে আর নিম্ন জীবনযাত্রার মান দেখলেই আমরা বুঝতে পারি যে সেই দেশটি ততটা বেশি উন্নত নয় বা সে দেশের মানব সম্পদও তেমন উন্নত নয়। তো এই গেল শিক্ষার্থীরা আজকে আমাদের আলোচনা। তো আগামী ক্লাসে তোমাদের ডিসেম্বরের 17 তারিখ থেকে সম্ভবত পরীক্ষা শুরু হবে। তোমরা প্রিপারেশান নেও যতটুকু আমি ক্লাস করিয়েছি, এবং তোমরা কোন অধ্যায়ের উপরে তোমাদের প্রশ্ন করা হবে সে সম্পর্কেও তোমরা অবগত মনে হয়েছ। এবং আমি আশা করব যে তোমরা ভালো করে বাসায় পড়াশোনা করবে এবং পরীক্ষার প্রিপারেশান নিবে। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী মঙ্গলবার আবার তোমাদের সাথে। সে পর্যন্ত তোমাদের সুস্থতা কামনায় শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।